আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত। অভিযোগ বিএনপির। পিআর মেনে না নেয়ার ঘোষণা। দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হলে স্বৈরাচারের সুযোগ পাওয়ার শঙ্কা। অসুস্থ বোধ করায় মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন চিকিৎসকের পর্যবেক্ষণে, জানিয়েছে বিএনপি প্রেস উইং। দিনে দুপুরে মাসের পর মাস পাথর লুটকাণ্ড। প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা মত পরিবেশবিদের। স্থানীয় কর্তৃপক্ষ সহ অর্ধ ডজন মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। এক ব্যক্তি একাধিক জায়গা থেকে কিনছে টিসিবির পণ্য। ভর্তুকি মালের বড় অংশই ভোগ করছে সুযোগ সন্ধানীরা। নির্বিকার প্রশাসন। দুর্নীতি বন্ধে বিক্রয় পয়েন্ট বাড়ানোর তাগিদ। এবং দেশে শিশুর বয়স নিয়ে ভিন্ন ভিন্ন আইন। সুযোগ নিচ্ছে অপরাধীরা। আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় এমন সংজ্ঞায়ন, বলছেন আইনজীবী। রাষ্ট্রকে প্রাপ্য অধিকার নিশ্চিতের তাগিদ। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এনসিপি ও জামায়াত। এমন অভিযোগ তুলে বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, তারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এদিকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, অনৈক্য তৈরি হলে ফিরে আসতে পারে পতিত স্বৈরাচার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সভায় অংশ নেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা। যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই দুইটি দল পিআর পদ্ধতিতে ভোটের দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই। এনসিপি নামক একটা দল, যারা এই সরকারের সৃষ্ট, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী, তারা এক অদ্ভুত কথা বলেছে, এরা তককে তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। আর সংস্কারের নামে কোটা নির্বাচন পদ্ধতি বদলে দেওয়ার প্রস্তাব হয়েছে, আলোচনা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ নির্বাচন। তিনি বলেন, জনগণ ১.৫ যুগ অপেক্ষা করছে সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য। নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ ১.৫ দশকেরও প্রায় বেশি সময় পর, আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি, আশা করি, আমরা নির্ভয়ে নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার, নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ। তারেক রহমান দেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভেতর অনৈক্য তৈরি হলে পতিত স্বৈরাচার ফিরে আসতে পারে। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। এই ব্যাপারে প্রিয় গণতান্ত্রিকামী জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানান। এদিন সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নেবে না বলে সাফ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সহ চলমান সব সংকটের একমাত্র সমাধান নির্বাচন। যারা ভোট চাচ্ছেন না, সেটি তাদের দলীয় সিদ্ধান্ত। এ সময় অবাধ ও সুষ্ঠু ডাকসু নির্বাচনের প্রত্যাশাও করেন মির্জা ফখরুল। পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না। এবং সে জানে বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক,
সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। অসুস্থ বোধ করায় মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত 1টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে সন্ধ্যায় চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। এরপর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। সেখানে রাত 11:30 পর্যন্ত একাধিক দলীয় বৈঠকে অংশ নেন। পরে বাসায় ফিরে কিছুটা অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত 13ই আগস্ট চোখের চিকিৎসা করাতে ব্যাংকক যান বিএনপি মহাসচিব। দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং বিএনপি মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানা গেছে, হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। অন্য প্রসঙ্গ, সর্বদলীয় পাথর লুটকাণ্ড ছিল প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা, এমনটাই মনে করেন পরিবেশবিদরা। তারা মনে করেন সিলেটের পাথর ও পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রায় অর্ধ ডজন মন্ত্রণালয় কোনো না কোনোভাবে দায়বদ্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নিজেদের দায়িত্ব পালন করলে কখনোই চোখের সামনে দিয়ে দিনে দুপুরে এভাবে পাথর লুট করা সম্ভব হতো না। যদিও তৎকালীন জেলা প্রশাসকের দাবি, লুটের সময়ও চলমান ছিল আইনি প্রক্রিয়া। সিলেট থেকে ফিরে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসেন। একেবারেই ঝোপঝাড়, অথচ এখানেই মিলছে মূল্যবান সাদা পাথর। সিলেটের ভোলাগঞ্জ থেকে কিভাবে দূর দূরান্তের গ্রামেগঞ্জে গেল সাদা পাথর? সবকিছু কি এতটাই সহজ? প্রথমে শ্রমিক দিয়ে পাথর সংগ্রহ, এরপর নৌকায় করে ধলাই নদী পেরোনো, পরে আবার ট্রাকে তুলে নিতে হয় গন্তব্যে। আর এসব কিছুই হয়েছে প্রকাশ্যে দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় মাসের পর মাস ধরে। এবার দেখা যাক মূল্যবান এই পাথর আর পরিবেশ রক্ষায় কার কি দায়। শুরুতে আসা যাক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়ে। বলা যায় এই মন্ত্রণালয় মূল্যবান এই খনিজ সম্পদের অভিভাবক বা মূল কর্তৃপক্ষ। শুধু জ্বালানি বিভাগই নয়, পাহাড় ঘেরা পাথরের রাজ্য হিসেবে পরিচিত ভোলাগঞ্জ সাদা পাথরের মতো জনপ্রিয় দর্শনীয় স্থান দেখভালের দায়িত্ব বর্তায় পর্যটন মন্ত্রণালয়ের ওপর। অন্যদিকে প্রকৃতির অপার মায়ায় মোড়ানো ভোলাগঞ্জের সৌন্দর্যহানি ঠেকাতে কি করল পরিবেশ মন্ত্রণালয়? সামনে আসছে এমন প্রশ্ন। আর প্রকাশ্য হরিলুট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে সামনে থেকে, অথচ তা আটকাতে ছিল না দৃশ্যমান তৎপরতা। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও। বলা চলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দলগত ব্যর্থতা, কিছু ক্ষেত্রে আবার মৌন সম্মতিও সুযোগ করে দিয়েছে সর্বদলীয় লুটপাটের। দিনে দুপুরে মানুষের চোখের সামনে লুটপাট হয়েছে। প্রথম দায়বদ্ধতা আমি মনে করি আইন শৃঙ্খলা প্রশাসন আছেন, তাদের তো দায়বদ্ধতা আছে। এবং এইখানে বেশ কিছু মন্ত্রণালয় কিন্তু ইন্টারকানেক্টেড, যেমন এখানে পর্যটন মন্ত্রণালয় আছে, এখানে খনিজ সম্পদ মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে। সবগুলা কেউই কিন্তু এখানে দায়িত্ব এড়াতে পারে না। পাথর কোয়ারি এবং সিলিকা বালু, এই দুইটা বিষয় হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয় বা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়িত্বে, এবং স্থানীয় প্রশাসনের কাজ হচ্ছে এগুলোকে তত্ত্বাবধান করা। অনেক নৌকা ভরে অনেক মানুষ নিয়ে গিয়েছে। তো এখানে যে আসলে এটাকে রক্ষা করা গেল না বা এটাকে বন্ধ করা গেল না, এই দায়টুকু তো অবশ্যই স্থানীয় প্রশাসনকে নিতে হবে। যখন এই লুটপাট চলছিল তখন দায়িত্বে থাকা জেলা প্রশাসক অবশ্য দায় এড়াতে চান। যদিও পাথর কাণ্ডের পর সোমবার এই কর্মকর্তাকে সিলেট থেকে প্রত্যাহার করে নেয় সরকার। এরকম অবৈধ কার্যক্রম চলেছিল বলেই আমাদের আইনি প্রক্রিয়া চলমান ছিল, আইনি প্রক্রিয়াও চলমান আছে। একই সাথে হচ্ছে তাদেরকে যাতে প্রতিহত করা যায় সেজন্য আমরা সবসময় নিয়মিত আপডেট হচ্ছি। দেশি বিদেশি গণমাধ্যমে সংবাদ হবার পর এখন অবশ্য অভিনব কাণ্ড করছে প্রশাসন। ভোলাগঞ্জে চলছে পাথর প্রতিস্থাপনের কাজ, যদিও তা কচ্ছপ গতিতে। পাথর কাণ্ডের আলোচনা থামলে লুটপাটের নতুন কোনো অধ্যায় শুরু হয় কিনা সেই শঙ্কাও করছেন কেউ। তাই অব্যাহত নজরদারির দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা। নানা মহলের সমালোচনার পর অবশেষে ভোলাগঞ্জে পাথর প্রতিস্থাপনের কাজে উদ্যোগী হয়েছে প্রশাসন, কিন্তু শেষ পর্যন্ত তা কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। তবে পাথর প্রতিস্থাপনের এই কার্যক্রম যেন দায়সারা গোছের না হয় তার দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা।
একজন কয়েকবার কয়েক জায়গার ট্রাক শেল থেকে কিনছেন টিসিবির পণ্য। এভাবে নিম্ন আয়ের মানুষের জন্য প্রায় 5,000 কোটি টাকা ভর্তুকিতে বিক্রি করা পণ্যের বড় অংশ ভোগ করছেন সিন্ডিকেট আর সুযোগ সন্ধানীরা। সত্যতা স্বীকার করছেন ডিলাররাও। তবে নির্বিকার কর্তৃপক্ষ অর্থনীতিবিদ বলছেন, অপচয় দুর্নীতির কারণে যেমন উপকারভোগীদের বঞ্চিত হওয়ার শঙ্কা বাড়ছে, তেমনি বাড়ছে সামাজিক সুরক্ষা খাতের ব্যয়। আদিত্য ধরের ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। কয়টা নিলেন প্যাকেজ? 2টা নিলেন, আরেকটা নেওয়া যাবে মনে হয় না? চাচি কয়টা নিছেন? 3টা? দর্শক শুনছিলেন একজন উপকারভোগী, তিনি মোট 3টি পণ্য নিয়েছেন। তিনি দাবি করছেন তার মেয়ে আরেকটি পণ্য নিয়ে দিয়েছেন আর তিনি 2টি প্যাকেজ নিয়েছেন। এইভাবে এই জায়গা থেকে একজন ব্যক্তি 2টো করে নিয়েছেন, এরকম দুজনের দেখা আমরা পেলাম। 10 আগস্ট থেকে 30 দিন ব্যাপী টিসিবির কার্যক্রম চলছে রাজধানীর 7টি স্থানে। এবার প্রতি প্যাকেজের দাম কমেছে 65 টাকা। নিয়ম অনুযায়ী প্রতি মাসে একজন ভোক্তা তেল, চিনি ও ডালের 450 টাকার প্রতিটি প্যাকেজ নিতে পারবেন একবার। তবে বাস্তবতা ভিন্ন। ট্র্যাকিং না থাকায় কারসাজি করে প্রায় সব ট্রাক থেকেই 2 থেকে 5টি পর্যন্ত প্যাকেজ নিচ্ছেন সুযোগ সন্ধানীরা। এই যে দেখেন কতক্ষণ ধরে দাঁড়াইছেন পর্যন্ত পাই না। আমরা অফিসে কাজ করি কিন্তু আমরা পাই না। একজনের 4-5টা করে নেয়, 2-3টা তুলে আবার পিছে দাঁড়ায়, আর আমরা একটাও পাই না। বাধা দেয় না, দাঁড়াইলে নেওয়া যায়। বলছে যে একাধিক নেওয়া যাবে না, মানে এক একজনের জন্য এক একটা প্যাকেজ। আপনি তো 2টা নিলেন। যে আমার ভাই ছিল, উনি চলে গেছে, গাড়িতে চলে গেছে। অভিযোগ রয়েছে শুধু একাধিক প্যাকেজ নয়, সিন্ডিকেট করে কাছাকাছি থাকা কয়েকটি বিক্রয় পয়েন্ট থেকেও পণ্য নিচ্ছেন দুষ্টচক্র। সেটা কিভাবে সম্ভব? হাতিরপুল থেকে পার্শ্ববর্তী বিক্রয় পয়েন্ট শাহবাগের দূরত্ব 500 মিটার। সেখান থেকে আরেক পয়েন্ট প্রেস ক্লাবের দূরত্ব 1.5 কিলোমিটারের কিছুটা বেশি। পাশে কাকরাইলেও রয়েছে বিক্রয় পয়েন্ট। পাশাপাশি কারওয়ান বাজার, মালিবাগ, সেগুনবাগিচা, কাঁঠালবাগান, ঢাল, ফার্মগেটেও রয়েছে ট্রাক সেল পয়েন্ট। অর্থাৎ ঢাকার এই অঞ্চলে গড়ে প্রতি 1 কিলোমিটারের মধ্যে রয়েছে অন্তত 2টি টিসিবি ট্রাক। 5 ট্রাক থেকে কোনো ব্যক্তি 2টি করে 10টি প্যাকেজ নিলে বাজার মূল্যের তুলনায় দৈনিক কম বেশি 3,000 টাকা কমে পাচ্ছেন তেল, চিনি, ডাল। 30 দিনে যার পরিমাণ দাঁড়ায় প্রায় লাখ টাকা। রয়েছে বাজারে বিক্রির অভিযোগও, যা স্বীকার করছেন ডিলাররাও। অনেক জায়গা থেকে ভাই এটা নেয়, তাদের এটা একটা পেশা হয়ে গেছে। মধ্যম শ্রেণী লোকগুলা, ওই লোকগুলা দাঁড়াইতেও পারে না, মালগুলা নিতে পারে না। কি করা যাবে? এটা তো কাঠ ছাড়া মাল না, এখান থেকে দিচ্ছে অনেকে 2বার নিতেছে। কারচুপির অভিযোগ স্বীকার করলেও টিসিবির দাবি যা হচ্ছে তা একেবারেই নগণ্য। একজন 2বার 3বার নিতেছে বা মানে 2 দিন 3 দিন নিতেছে, এই সংখ্যাটা কিন্তু খুবই কম। বাট মূল টার্গেটটা কিন্তু আপনি দেখবেন যে হলো তাই মেজরিটির সংখ্যা, যেটা যে 90% অথবা যে পার্সেন্টের মেজরিটির সংখ্যা কিন্তু দেখবেন যে 1 বা 2বারই নেবে। দুর্নীতি, অপচয় বন্ধে পণ্যের পরিমাণ কমিয়ে বিক্রয় পয়েন্ট বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। যেহেতু সরকারের কোনো নির্দিষ্ট আইডেন্টিফিকেশন নাম্বার নেই, ডিজিটালি ট্রেস করা যাচ্ছে না, ট্র্যাক করা যাচ্ছে না, এই জন্য অনেকেই একাধিকবার নেবার প্রবণতা রয়েছে। এটার ফলে মিসইউজ হচ্ছে। ট্রাকের সংখ্যা বৃদ্ধি করে 500 প্যাকেটের জায়গায় 300 প্যাকেটে নামিয়ে আনা, এটাকে 1 লিটার তেল, 1 কেজি ডাল পর্যন্ত দেওয়া যায় এবং চিনিটিও আসলে বাদ দিতে পারে, যাতে জরুরি পণ্যগুলোই কেবলমাত্র এই নির্দিষ্ট আয়ের মানুষগুলো পেতে পারে। সরকার 1 কোটি উপকারভোগী পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিলেও এ পর্যন্ত 57 লাখের কাছাকাছি কার্যকর কার্ড পৌঁছে দিতে পেরেছে টিসিবি। শিশু তোমার বয়স কত? বাংলাদেশে এই প্রশ্নের উত্তরে শিশু তো বটেই, বড়রাও আইনত ঘাবড়েই যাবেন। কারণ আন্তর্জাতিকভাবে 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু। দেশের শিশু আইনও 18কেই শিশুর বয়স হিসেবে গণ্য করলেও শ্রম আইন, দণ্ডবিধি, নারী ও শিশু নির্যাতন রোধ আইন কিংবা বাল্যবিবাহ রোধ আইন প্রতিটিতেই শিশুর সংজ্ঞা আলাদা। এতে আইনের ফাঁক ফোকরের সুযোগ নিচ্ছে অপরাধীরা। শিশুরাও পাচ্ছে না তাদের প্রাপ্য অধিকার। শাহজাহান খানের তোলা ছবিতে সেটাই খোঁজার চেষ্টা করেছেন আলামিন তুষার। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কবির এই ভাবনা ছাড়াও রাষ্ট্র শিশুর জন্য বরাদ্দ রেখেছে বেশ কিছু আইন। বিশ্বে অন্য কোথাও শিশুর বয়স সংক্রান্ত সংজ্ঞায় এত বৈপরীত্য না থাকলেও বাংলাদেশে শিশুর বয়স নিয়ে আছে ভিন্ন ভিন্ন আইনি ব্যাখ্যা। বাংলাদেশ যেহেতু জাতিসংঘের শিশু অধিকার সনদ স্বাক্ষর করা রাষ্ট্র, তাই 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত সবাই শিশু।
কিন্তু ফুল বিক্রেতা বা শিশু শ্রমে যুক্ত এসব শিশুর বেলায় এগিয়ে আসে শ্রম আইন। সেই আইন বলছে শিশুর বয়সসীমা 14 বছর, অর্থাৎ 14 বছরের নিচে হলেই কেবল সে শিশু। একই বয়সসীমা নির্যাতিত শিশুর বেলাতেও, কেননা বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে 14 বছর পেরিয়ে গেলে কেউ আর শিশুর সংজ্ঞায় পড়বেন না। সংবিধানের দণ্ডবিধি বলছে 9 বছর বয়সের নিচে কেউ অপরাধ করলে তাকে দায়মুক্তি দেয়া যাবে, তবে 12 বছর বয়স পর্যন্ত সীমিত দায় এবং 12 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে অপরাধ করলে নিতে হবে পূর্ণ দায়। অর্থাৎ সংবিধানে শিশুর বয়স নির্ধারিত 12। বাল্যবিবাহ রোধ আইনে প্রাপ্তবয়স্ক হতে ছেলে আর মেয়ের বেলায়ও রাখা হয়েছে আলাদা আলাদা বয়সসীমা। সরকারি বেসরকারি বিনোদন কেন্দ্র থেকে শুরু করে যানবাহনে ভ্রমণেও শিশুদের বয়সের এমন তফাৎ চোখে পড়ে হরহামেশাই। তাই তো প্রায় প্রতিটি সুবিধাবঞ্চিতের জানতে চাওয়া আইনের এমন ভিন্নতায় কতটা রক্ষিত হচ্ছে শিশু অধিকার। রাষ্ট্র যদি কি একটা শিশুরে ফুল সুযোগ সুবিধা দেয়, শিশুগুলো আর এমন হয় না। পেটের দায় হয়ে আর কি তারা কাজটা করতেছে, কাজ না দিতে চাইলেও দিতে হইতেছে। আমি চাই যে আর কোনো শিশুই যেন পথে না থাকে। শিশুদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে শিশুর প্রাপ্য অধিকার। যেহেতু সে শিশু, অতএব আমাকে দেখভাল করতে হবে শিশু আইন দিয়ে, শিশু অ্যাক্ট দিয়ে। এখন নানানভাবে এটা ট্রিট যদি করেন কেউ, এটা আইনের ভায়োলেশন ছাড়া অন্য কিছু না। অর্থনৈতিক সাপোর্টটা দিয়ে, লিগ্যাল এইড সাপোর্টটা এনশিওর করা যেত, তাহলে কিন্তু আমাদের দেশের শিশুরা ন্যায্যতার ভাগটা পেত। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রেখেই এমনভাবে করা হয়েছে শিশুর সংজ্ঞায়ন, বলছেন আইনজীবী। সবগুলো আইনকে ইন্টার রিলেটেড করেন তাহলে কিন্তু এখানে খুব একটা সমস্যা নেই। ইন্টারন্যাশনাল মানদণ্ডে যে 18 সেটাই আমাদের জন্য উপযুক্ত এবং সেক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে জানতে মহিলা, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হয়, তবে সময় স্বল্পতায় তিনি কথা বলতে রাজি হননি। প্রতি বছর যে হারে শিশু শ্রম, শিশুদের উপর নির্যাতন আর পথ শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এদেশের শিশুরা ঠিক কতটা তাদের প্রাপ্য অধিকার পায়। এর মাঝেই আবার এক এক আইনে এক একভাবে শিশুকে সংজ্ঞায়িত করা অপরাধীদের এই সুযোগ আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য।